স্টিম টারবাইন এই নামটা শুনলেই চোখের সামনে বিশাল এক যন্ত্রের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু এই যন্ত্রগুলো কিভাবে আমাদের পুরো আধুনিক বিশ্বকে শক্তি যোগায়? চলুন আজ আমরা পেছনের বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিংয়ের জগৎটাকে একেবারে সহজ করে বুঝে নিই। সত্যি বলতে আমরা হয়তো এগুলোকে প্রতিদিন চোখে দেখি না, কিন্তু এরা যেন পর্দার আড়ালের সেই নায়ক যারা আমাদের ঘরের আলো জ্বালানো থেকে শুরু করে দেশের বড় বড় কলকারখানা চালানো পর্যন্ত সবকিছুর পেছনে শক্তি জুগিয়ে যাচ্ছে। আর এখানেই আসল প্রশ্নটা চলে আসে, কিভাবে সাধারণ জলীয় বাষ্পের মধ্যে লুকিয়ে থাকা শক্তিটা এত বিশাল এক যান্ত্রিক শক্তিতে পরিণত হয়, যা কিনা একটা জেনারেটরকে ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করতে পারে। এই পুরো জাদুকরী প্রক্রিয়াটাই আমরা আজ বিশ্লেষণ করব। যে কোনো স্টিম টারবাইনের কাজের পেছনে কিন্তু একটা মৌলিক বৈজ্ঞানিক সূত্র কাজ করে, আর সেটা হলো র্যাঙ্কিন সাইকেল। এটাকে বলা যেতে পারে পুরো সিস্টেমের সেই নিয়মকানুন যা তাপকে যান্ত্রিক শক্তিতে বদলে ফেলার পথ বাতলে দেয়। চলুন তো দেখি ব্যাপারটা কি। এই যে ডায়াগ্রামটা আমরা দেখছি, এটাই হলো সেই র্যাঙ্কিন সাইকেল, তাপকে কাজে পরিণত করার একটা আদর্শ বা থিওরিটিক্যাল মডেল। যদিও বাস্তব পাওয়ার প্ল্যান্টে এর থেকে আরও ভালো ফল পাওয়ার জন্য কিছু পরিবর্তন আনা হয়, কিন্তু এই তত্ত্বটাই কিন্তু পুরো সিস্টেমের মূল ভিত্তি। পুরো চক্রটা কিন্তু খুব সহজ, 4টা ধাপে চলে। প্রথমে পাম্প জলকে অনেক বেশি চাপে বয়লারে পাঠায়। এরপর বয়লারে সেই জল ফুটতে ফুটতে উচ্চ চাপের সুপারহিটেড বাষ্পে পরিণত হয়। এই শক্তিশালী বাষ্পই এরপর টারবাইনের ব্লেডকে প্রচণ্ড গতিতে ঘোরায়, মানে কাজটা এখানেই হয়। আর শেষে কাজ ফুরিয়ে যাওয়া বাষ্পটাকে কনডেন্সারে পাঠিয়ে ঠান্ডা করে আবার জলে পরিণত করা হয়, যাতে চক্রটা আবার নতুন করে শুরু হতে পারে। তো আদর্শ চক্রটা তো বোঝা গেল, কিন্তু বাস্তবে আমাদের তো আরও বেশি কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি চাই, তাই না? আর ঠিক এই কারণেই আসল পাওয়ার প্ল্যান্টে কিছু দারুণ পরিবর্তন আনা হয়েছে। দক্ষতা বাড়ানোর জন্য মূলত দুটো দারুণ পদ্ধতি ব্যবহার করা হয়, রিহিট আর রিজেনারেশন। রিহিট সাইকেলে কি হয়, টারবাইনের ভেতর দিয়ে কিছুটা পথ যাওয়ার পর বাষ্পটাকে বের করে এনে আবার গরম করা হয়, মানে রিহিট করা হয়। আর রিজেনারেটিভ সাইকেলে টারবাইন থেকে কিছুটা গরম বাষ্প নিয়ে সেই তাপ দিয়ে বয়লারে যে জলটা ঢুকছে সেটাকে আগে থেকেই একটু গরম করে নেওয়া হয়। এই দুটো পদ্ধতিই কিন্তু শক্তির অপচয় কমিয়ে পুরো সিস্টেমের কার্যকারিতা অনেক বাড়িয়ে দেয়। আচ্ছা, এবার আসা যাক টারবাইনের একেবারে ভেতরের ডিজাইনে। বাষ্পের শক্তিকে যান্ত্রিক শক্তিতে বদলে ফেলার জন্য মূলত 2 ধরনের ডিজাইন ব্যবহার করা হয়। একটা হলো ইম্পালস আর অন্যটা রিঅ্যাকশন। ইম্পালস ডিজাইনটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো একটা চরকার কথা ভাবা। ঠিক যেমন জোরে বাতাস দিলে চরকা ঘোরে, এখানেও ঠিক তেমনি উচ্চ গতির বাষ্পের জেট সরাসরি ব্লেডে এসে ধাক্কা মারে আর ব্লেড ঘুরতে শুরু করে। এই ডিজাইনের মূল বৈশিষ্ট্য হল বাষ্পের চাপের প্রায় পুরোটাই কমে যায় স্থির নজলগুলোর মধ্যে, ঘোরানো ব্লেডের নয়। আর রিঅ্যাকশন টারবাইন ওটা কাজ করে একেবারে অন্য একটা নীতিতে। এখানে ব্লেডগুলোর আকারই অনেকটা নজেলের মতো। বাষ্প যখন এই ঘোরানো ব্লেডগুলো থেকে তীব্র গতিতে বেরিয়ে যায়, তখন নিউটনের 3য় সূত্র অনুযায়ী একটা প্রতিক্রিয়া বল বা ধাক্কা তৈরি হয়, আর সেই ধাক্কার কারণেই ব্লেডটা ঘোরে। এখানে চাপ কিন্তু স্থির, আর ঘোরানো 2 ধরনের ব্লেডেই কমতে থাকে। চলুন তো দুটো ডিজাইনকে পাশাপাশি রেখে একটু দেখি সবচেয়ে বড় পার্থক্যটা কোথায়। চাপের তারতম্যে। ইম্পালস ডিজাইনে চাপ কমে মূলত স্থির নজেলে, আর রিঅ্যাকশনে সেই চাপটা 2 ধরনের ব্লেডেই প্রায় সমানভাবে ভাগ হয়ে যায়। আবার দেখুন, নির্মাণের দিক থেকেও ইম্পালস ডিজাইনটা বেশি মজবুত, আর রিঅ্যাকশন ডিজাইনে আরও নিখুঁত সিলিংয়ের দরকার হয়, কারণ এখানে ঘোরানো ব্লেডের ওপরেও চাপ থাকে। এই ছবিটা দেখলেই কিন্তু ডিজাইনের পার্থক্যটা একদমই পরিষ্কার হয়ে যায়। বাম দিকে দেখুন ইম্পালস স্টেজের ডায়াফ্রাম আর হুইলের গঠন, আর ডান দিকে রিঅ্যাকশন স্টেজের ব্লেডগুলো দেখুন, যেখানে স্থির আর ঘোরানো ব্লেডগুলোর আকার প্রায় একই রকম। তথ্য তো অনেক হলো, চলুন এবার যন্ত্রটাকে ব্যবচ্ছেদ করে দেখি এর ভেতরে আসলে কি কি যন্ত্রাংশ আছে।
এখানে আমরা টারবাইনের ভেতরে বাষ্পের চলার পথটা দেখতে পাচ্ছি। বাষ্প প্রথমে ফার্স্ট স্টেজ বোলে ঢোকে, তারপর একের পর এক ব্লেডের সারির মধ্যে দিয়ে যায়। একটা জিনিস খেয়াল করেছেন, বাষ্প যত এগোচ্ছে ব্লেডগুলো তত বড় হচ্ছে, কারণ চাপ কমার সাথে সাথে বাষ্পের আয়তনও বাড়তে থাকে, আর সেই বাড়তি আয়তনের বাষ্প থেকে শক্তি বের করার জন্য বড় ব্লেডের প্রয়োজন হয়। এবার একটু ভেতরের সূক্ষ্ম যন্ত্রাংশের দিকে তাকানো যাক। এই যে ডোভটেল জয়েন্ট, এটা দিয়ে ব্লেডগুলোকে রোটারের সাথে এমনভাবে আটকে রাখা হয় যা প্রচণ্ড ঘূর্ণন শক্তি সহ্য করতে পারে। আর প্যাকিং বা সিলগুলো নিশ্চিত করে যেন এক স্টেজ থেকে অন্য স্টেজে যাওয়ার পথে একটুও বাষ্প লিক না করে, কারণ সামান্য লিকেজ মানেই কিন্তু এফিসিয়েন্সি কমে যাওয়া। একটা টারবাইনের ব্লেডকে যে কি পরিমাণ চাপ আর তাপ সহ্য করতে হয় তা অবিশ্বাস্য। তাই এগুলো কোনো সাধারণ ধাতু দিয়ে বানানো হয় না। উচ্চ চাপ বা এইচপি আর মধ্যবর্তী চাপ বা আইপি সেকশনের ব্লেডগুলো সাধারণত ক্রোমিয়াম স্টিল দিয়ে বানানো হয়, আর নিম্ন চাপ বা এলপি সেকশনের ব্লেডগুলো, যেগুলো আকারে অনেক বড় আর প্রচণ্ড গতিতে ঘোরে, সেগুলো তৈরি হয় স্টেইনলেস স্টিল বা এমনকি টাইটানিয়ামের মতো শক্তিশালী কিন্তু হালকা ধাতু দিয়ে। এত বিশাল একটা শক্তি তৈরি করা তো গেল, কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো এই বিপুল শক্তিকে নিরাপদে আর নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা। চলুন দেখি সেই কাজটা কিভাবে করা হয়। একবার ভেবে দেখুন তো, একটা গোটা শহরের সমান শক্তি যে যন্ত্রটা তৈরি করছে, আর সেটা মিনিটে হাজার হাজার বার ঘুরছে, সেটাকে নিয়ন্ত্রণ করাটা কতটা জটিল একটা কাজ হতে পারে। সামান্য ভুল হলেই কিন্তু একটা বিশাল দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই কঠিন কাজটার জন্যই আছে গভর্নর। এটাকে বলতে পারেন টারবাইনের স্পিড কন্ট্রোলার। যখনই গ্রিডে বিদ্যুতের চাহিদা বাড়ে বা কমে, তখন টারবাইনের গতিতেও পরিবর্তন আসতে চায়। গভর্নর ঠিক সেই মুহূর্তে প্রয়োজন মতো বাষ্পে প্রবাহ বাড়িয়ে বা কমিয়ে দিয়ে টারবাইনের গতিকে একদম স্থির রাখে। তবে আজকাল শুধু গভর্নর নয়, এর সাথে যোগ হয়েছে আরও অনেক আধুনিক ডিজিটাল সিস্টেম, অনেকটা সেফটি নেটের মতো। যেমন টারবাইন প্রোটেকশন বা টিপি সিস্টেম, যে কোনো বিপদ বুঝলেই সঙ্গে সঙ্গে টারবাইনকে বন্ধ করে দেয়। আবার থার্মাল স্ট্রেস মনিটরিং বা টিএসএম সিস্টেমটা খেয়াল রাখে যেন চালু বা বন্ধ করার সময় তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে টারবাইনের কোনো ক্ষতি না হয়। আর এমএসসি সিস্টেম পুরো স্টার্টআপ প্রক্রিয়াটাকে নিজে নিজেই পরিচালনা করে। তাহলে দেখুন, ১০০ বছরেরও বেশি সময় ধরে এই স্টিম টারবাইন প্রযুক্তিটা কতখানি বদলে গেছে। একটা সাধারণ ধারণা থেকে শুরু করে আজকের এই জটিল, নিখুঁত আর অত্যন্ত দক্ষ একটা যন্ত্রে এসে পৌঁছেছে। তাহলে ভবিষ্যতের চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হলো আরও নতুন নতুন উপকরণ আর উন্নত প্রযুক্তি দিয়ে তাপগতিবিদ্যার সীমানাকে আরও ছাড়িয়ে যাওয়া। এমন এক ভবিষ্যতের দিকে এগোনো যেখানে আমরা কম জ্বালানি খরচ করে আরও বেশি এবং পরিবেশ বান্ধব শক্তি উৎপাদন করতে পারব। এই প্রযুক্তির যাত্রা এখনও থামেনি, বরং চলতেই থাকবে।